ওয়েলকাম ব্যাক টু অ্যালফাবেট। আজকে আমরা শুরু করব হিউম্যান রিপ্রোডাকশনের পার্ট 3। আজকে আমরা ঢুকবো স্ত্রী জননতন্ত্র সম্পর্কে। তো আগের দিন আমরা পুং জননতন্ত্র কমপ্লিট করিয়েছিলাম, আর আজকে আমরা ঢুকবো স্ত্রী জননতন্ত্র সম্পর্কে। তার আগে আমাদের একটা ছবি আঁকতে হবে যে স্ত্রী জননতন্ত্র ঠিক কেমন দেখতে হয়। তো এটা একটা ছবি যদি ধরা হয়, তাহলে এবার এই অংশগুলোকে কোন কোন অংশ বলছি আমরা এটা দেখব। এটাকে বলছে ডিম্বাশয়। টোটাল, আচ্ছা আগে এই ডিম্বাশয় সম্পর্কে একটু আমরা বলে নিই। ডিম্বাশয় সম্পর্কে আমরা বলে নিই, ঠিক আছে? ডিম্বাশয়টা দেখতে ঠিক এরকম দেখবো, তো মানে দেখতে ঠিক এইরকম। দৈর্ঘ্য বরাবর 4 সেন্টিমিটার, প্রস্থ বরাবর 3 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর কত? 4 সেন্টিমিটার, প্রস্থ বরাবর 3 সেন্টিমিটার। এখান থেকে কি হয়? এখান থেকে ডিম্বাশয়ের কথা বলছি। এই ডিম্বাশয় যেটা আছে এটাকে আমি এখানে এঁকেছি। ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, ডিম্বাশয় থেকে প্রোজেস্টেরন বেরোয়, পিআরও প্রোজেস্টেরন বেরোয়, ইস্ট্রোজেন বেরোয়। ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোয়, প্রোজেস্টেরন বেরোয়, ইস্ট্রোজেন বেরোয়, রিল্যাক্সিন বেরোয়। রিল্যাক্সিন একটা হরমোন আছে। তাহলে ডিম্বাশয়ের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্য মানে এইটা 4 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হয় বা ডিম্বাণু উৎপন্ন হয়, প্রোজেস্টেরন উৎপন্ন হয়, ইস্ট্রোজেন উৎপন্ন হয়, আর রিল্যাক্সিন নামক একটা হরমোন উৎপন্ন হয়। তাহলে এইটুকুনি আমাদের ডিম্বাশয় সম্পর্কে জানতে হবে, এবং পরে গিয়ে আমাদের ডিম্বাশয় সম্পর্কে ডিটেলস আছে আমরা জানবো। তো ডিম্বাশয় হয়ে গেল, একটু মুছে দিই। এবার আসবো আচ্ছা জরায়ু সম্পর্কে। এটা হচ্ছে জরায়ু। তো জরায়ু এরকম বরাবর 8 সেন্টিমিটার পর্যন্ত এর লেন্থ, এবং প্রস্থ বরাবর এর প্রস্থটা হচ্ছে 5 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, প্রস্থ 5 সেন্টিমিটার। আর এই জরায়ুর গায়ে যে লেয়ারটা আছে, এটা এটা কি লেয়ার বলছি আমি? এই লেয়ারটা আছে, এই লেয়ারটার পুরুত্বটা হচ্ছে 3 সেন্টিমিটার। অর্থাৎ জরায়ুটা 8 সেন্টিমিটার লম্বা, 5 সেন্টিমিটার চওড়া, এবং 3 সেন্টিমিটার এই এর পুরুত্বটা, মানে যেই দেয়ালটা থাকে দেয়ালটার পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, এখন প্রশ্ন আসে জরায়ুটা কোথায় থাকে। জরায়ু থাকে হচ্ছে, সাপোজ মনে করেন এটা একটা জরায়ু। জরায়ু তার পিছনে থাকে হচ্ছে পায়ু ছিদ্র, সামনে থাকে হচ্ছে মূত্র ছিদ্র। তাহলে জরায়ু কোথায় থাকছে? পায়ু ছিদ্র এবং মূত্র ছিদ্রের মধ্যেখানে। জরায়ু থাকছে পায়ু ছিদ্র এবং মূত্র ছিদ্রের মধ্যখানে। জরায়ুর ওজন একটা নন প্রেগনেন্ট ওমানের ক্ষেত্রে কত হয়? নন প্রেগনেন্ট ওমানের ক্ষেত্রে 60 গ্রাম পর্যন্ত হয়। এবং যখন মহিলারা প্রেগনেন্ট হয়, PREGNE প্রেগনেন্ট হয়, তখন জরায়ুর আমরা যেই লেন্থটা দেখলাম 8 সেন্টিমিটার, সেটা প্রায় 10 সেন্টিমিটার মতো বেড়ে যায়, মানে 18 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয়ে যায়। অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা, এটা তো সাধারণ অবস্থায় 8 সেন্টিমিটার। এবার যখন প্রেগনেন্ট হয় কোনো মহিলা, তখন এই 8 সেন্টিমিটার জরায়ুটা বেড়ে গিয়ে 18 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয়। ওকে, এবার জরায়ুর যেই দেওয়ালটা বললাম, এই দেওয়ালটা 3টে অংশ আছে, সেটা আমরা দেখাচ্ছি। 3টে অংশ একদম। ওকে, তার আগে আমি একটা জিনিস বলে নিই। এই তো জরায়ুর যে উপরের এই অংশটা,
জরায়ুর যে উপরের অংশ তাকে বলে ফান্ডাস, মধ্যের যে অংশ তাকে বলে দেহ, মধ্যেখানের যে অংশ, আচ্ছা আমি এখানে ছোট করে এঁকে দিচ্ছি ভাবতে সুবিধা হবে। জরায়ুটা ঠিক এরকম দেখতে, এটা হচ্ছে ফান্ডাস, মানে উপরের অংশটা হচ্ছে ফান্ডাস, মধ্যেখানের অংশ হচ্ছে দেহ, তলার দিকের অংশ হচ্ছে সার্ভিক্স। অর্থাৎ এই অংশটা যেটা আছে এই অংশটা হচ্ছে সার্ভিক্স। ওকে, এই অংশটা সার্ভিক্স। একটা জিনিস বলি, যে একটা সার্ভিক্স যদি আমি এখানে আঁকি, এর একটা সার্ভিক্স যদি আমি আঁকি, আর এদিকে থাকে কি জরায়ু থাকে, জরায়ু, আর এদিকে কি থাকে যোনিপথ, কারণ এই যে এটা হচ্ছে যোনিপথ, এটা হচ্ছে যোনিপথ, এই টোটাল হচ্ছে যোনিপথ। এটা সার্ভিক্স, সার্ভিক্স, যোনিপথ, জরায়ু, অর্থাৎ জরায়ু, সার্ভিক্স, যোনিপথ, এটা হচ্ছে সার্ভিক্স, এটা হচ্ছে যোনিপথ। সার্ভিক্স জরায়ুর সঙ্গে যার দ্বারা যুক্ত থাকে, এখানে একটা অংশ থাকে, এই অংশটা মানে যার দ্বারা যুক্ত থাকে তাকে বলছে ইন্টারনাল, ইন্টারনাল অস্টিয়াম। তাকে বলছে ইন্টারনাল অস্টিয়াম, ইন্টারনাল অস্টিয়াম। ওকে, এবং সার্ভিক্স যোনির সঙ্গে যার দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় এক্সটার্নাল, এক্সটার্নাল অস্টিয়াম। অর্থাৎ সার্ভিক্স জরায়ুর সঙ্গে যার দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় ইন্টারনাল অস্টিয়াম, এবং যোনির সঙ্গে সার্ভিক্সের যে দ্বারা যার দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় এক্সটার্নাল অস্টিয়াম। ওকে, এবার একটা মুছে দিই ওপরে গেল, উপরের গুলো কাজ শেষ। আর এই যে বললাম যে যেই জরায়ুর 3টে লেয়ার, তা ভেতরের লেয়ারটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এটাকে বলছে এন্ডোমেট্রিয়াম। মধ্যের যে অংশ তাকে বলছে মায়োমেট্রিয়াম, মায়ো। বাইরের দিকের অংশ থাকে তাকে বলা হয়, এটা হচ্ছে মায়ো, মানে এন্ডো মানে এটা, মায়ো মানে এইটা, আর এটা হচ্ছে পেরিমেট্রিয়াম, এটা হচ্ছে পেরিমেট্রিয়াম। ওকে, পেরিমেট্রিয়াম। তাহলে আমাদের জরায়ুটা প্রায় কমপ্লিট হয়ে গেল, জরায়ুটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এবার আমাদের কিছু ইয়ে সম্পর্কে জানতে হবে। এই যে এটা যেটা আছে টোটাল হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, টোটাল এটা ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব। তো ফ্যালোপিয়ান টিউবের এই যে অংশগুলো আছে তাকে আমরা হচ্ছে ফিমব্রি, ফিমব্রি। ফিমব্রির পরের যে অংশ, এই যে অংশ ইনফান্ডিবুলাম, এই জায়গায় যে অংশ, এটা মুছে দিই, এটা মুছে দিই কারণ এটা ফ্যালোপিয়ান টিউবতে জানা হয়ে গেছে। এই জায়গায় যে অংশ এটাকে বলছে অ্যাম্পুলা, এটাকে বলছে অ্যাম্পুলা। এর পরবর্তী যে অংশ এটাকে বলছে ইসথমাস, ইসমাস। আর এই জায়গায় যেটা আছে সেটা ইন্ট্রামুলার, অর্থাৎ এটা হচ্ছে ফিমব্রি, পরবর্তী অংশ হচ্ছে ইনফান্ডিবুলাম, মানে ইনফান্ডিবুলামের শেষ অংশ হচ্ছে ফিমব্রি, সহজ কথাই। ইনফান্ডিবুলের পরবর্তী অংশ অ্যাম্পুলা, অ্যাম্পুলার পরবর্তী অংশ ইসথমাস, তার পরিবর্তে মানে তার পরবর্তী অংশ ইন্ট্রামুলার আর বা ইউটেরাইন। এই অ্যাম্পুলা যেটা অংশ আছে সেখানে ডিম্বাণু, সেটা হচ্ছে ডিম্বাণু প্লাস শুক্রাণু মিলন ঘটে এই অ্যাম্পুলার এই জায়গাটায়। ডিম্বাণু এসে ওয়েট করে, শুক্রাণু যায়, গিয়ে দুজনের সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে মিলন ঘটে। ওকে, ওকে, যদি এবার এতটা অবধি তো ক্লিয়ার হলো
এখন প্রশ্ন হচ্ছে ডিম্বাশয় যেটা আছে, সেটা কার সঙ্গে লেগে থাকে? এই যে অংশ থাকে, এই অংশকে আমরা বলছি ওভারিয়ান লিগামেন্ট। ওভারিয়ান লিগামেন্ট, ওভারিয়ান লিগামেন্ট মানে এই যেহেতু ও লিগামেন্ট ওভারির সঙ্গে যুক্ত, তাই নাম হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। আর একটা আছে, এটা আছে এই যে অংশ, এটার নাম হচ্ছে মেসোভ্যারিয়াম। মেসোভ্যারিয়াম, অর্থাৎ দুটো জিনিসের সঙ্গে লেগে থাকে, একটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, একটা হচ্ছে মেসোভেরিয়াম। ক্লিয়ার? ওকে। অস্টিয়াম যার দ্বারা শ্রেণীগহ্বরে উন্মুক্ত হয় বা এর সঙ্গে যুক্ত থাকে তাকে বলে, এই অংশটাকে বলে অস্টিয়াম। ফিমব্রি, এই যে ফিমব্রি যার দ্বারা শ্রোণীগহ্বর, তো মানে ডিম্বাশয় কোথায় থাকে? শ্রোণীগহ্বরে। তো শ্রোণীগহ্বরে মুক্ত হয় তাকে বলছে অস্টিয়াম। এটা ফিমব্রি যার দ্বারা, এই অস্টিয়ামের দ্বারা শ্রেণীগহ্বরে মুক্ত হচ্ছে বা উন্মুক্ত হচ্ছে তাকে বলছে অস্টিয়াম। ক্লিয়ার? তাকে বলছে অস্টিয়াম। এই টোটাল এটা বললাম ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। 10 থেকে 12 সেন্টিমিটার। ওকে, 10 থেকে 12 সেন্টিমিটার। আর ওভারিয়ান লিগামেন্ট আর ডিম্বাশয় যেই জায়গাটায় যুক্ত থাকে, এই অংশটার নাম হচ্ছে কর্ণয়া বা জরায়ু প্রান্ত। কর্ণয়া বা জরায়ু প্রান্ত। তো জরায়ু প্রান্ত জিনিসটা কি? জরায়ু প্রান্ত হচ্ছে, এটা তো ওভারিয়ান লিগামেন্ট, মানে এটাও যা এটাও তাই। এটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, এটা ওভারিয়ান লিগামেন্ট। ওভারিয়ান লিগামেন্ট জরায়ুর সঙ্গে যার সঙ্গে যুক্ত থাকে, মানে ডিম্বাশয়ের সঙ্গে যা দ্বারা যুক্ত থাকে সেটা হচ্ছে কর্ণয়া বা জরায়ুর প্রান্ত। ওকে, জরায়ুর প্রান্ত। আর এই জায়গাটায় যেটা ফিমব্রি যার সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে উন্মুক্ত হয় আলাদা, আর এখানে যা দ্বারা যুক্ত থাকে বা যেটা হয় তাকে আমরা বলবো নালিকা প্রান্ত। কারণ এটা নালিকার প্রান্ত। নালিকা প্রান্ত। মোটামুটি এই পর্যন্ত শেষ। আর একটু বলবো, সেটা হচ্ছে সার্ভিক্স নিয়ে বলবো এবং যোনি ছিদ্র নিয়ে বলবো, বা বার্থেলিন গ্রন্থির আর ভালভ একটা জিনিস আছে সেটা নিয়ে বললে শেষ হয়ে যাবে। এটা আমাদের ক্লিয়ার হলো। ওকে, আর বেশি কিছু না, একটুখানি বাকি। এটা তো দেখতে পেলাম জরায়ু। এটা হচ্ছে সার্ভিক্স, এই অংশটা সার্ভিক্স। এটা হচ্ছে যোনি ছিদ্র। এটা হচ্ছে যোনিপথ। এই যোনিপথ যেটা আছে সেটা হচ্ছে আম্লিক হয়ে থাকে। ওই জন্য আগের দিন বলেছিলাম যোনিপথকে আম্লিকতাকে প্রশমিত করার জন্য, যেটা যে বীর্যটা নিক্ষেপিত হয় সেই বীর্যটা ক্ষারীয় হয়ে থাকে, কারণ ক্ষারীয় আর আম্ল প্রশমিত হয়ে যায়, ওই জন্য শুক্রাণু বেঁচে থাকতে পারে। তাহলে যোনিপথটা আম্লিক প্রকৃতির হয়ে থাকে। ওকে, তো যোনিপথের দৈর্ঘ্য কতটা হয়? এটা যদি যোনিপথ দেখা হয়, যোনিপথের দৈর্ঘ্য হয় 8 থেকে 10 সেন্টিমিটার। 8 থেকে 10 সেন্টিমিটার। এবার বার্থেলিন গ্রন্থি থাকে কোথায়? যদি বার্থেলিন গ্রন্থি নিয়ে কথা বলবো একটু। বার্থেলিন গ্রন্থি, এটা একটু আগে গেলাম যোনি ছিদ্র আঁকলাম, এটা যদি যোনি ছিদ্র মনে করা হয়, যোনি ছিদ্র। তো যোনি ছিদ্রের পাশে এরকম দুটো গ্রন্থি থাকে, একে বলা হয় বার্থেলিন গ্রন্থি। বার্থেলিন গ্রন্থির কাজ কি? এই যোনিপথ যেটা আছে, এই যোনিপথ যেটা আছে পাশে থাকে এই যে বার্থেলিন গ্রন্থি,
এই বার্থেলিন গ্রন্থি থেকে মিউকাস জাতীয় পিচ্ছিলকারক পদার্থ খরিত হয়। কি খরিত হয়? এই মিউকাস গ্রন্থি, বার্থেলিন গ্রন্থি থেকে মিউকাস জাতীয় পিচ্ছিল পদার্থ, এটা হচ্ছে পিচ্ছিল পদার্থ, এক প্রকারের পিচ্ছিল পদার্থ খরিত হয়। ফলে যখন সঙ্গমকালে শিষ্ণটা যেন বাধাহীনভাবে সঞ্চালন হতে পারে, ওই জন্য এই মিউকাস বা পিচ্ছিল জাতীয় ক্ষারীয় পদার্থ, আম্লিক পদার্থ, মানে জনিপত্য আম্লিক, বাট এই মিউকাস জাতীয় পিচ্ছিলকারক পদার্থটা এই জনিপথে খরিত হয়, ফলে পিচ্ছিল টাইপের হয়ে থাকে, দেন শিষ্ণটা ভালোভাবে বাধাহীনভাবে সঞ্চালিত হতে পারে। এটা হচ্ছে বার্থেলিন গ্রন্থির কাজ। এবার হলো মন্স পিউবিস। মন্স পিউবিস, হোয়াট ইজ মন্স পিউবিস? এটা হচ্ছে এটা হচ্ছে মেয়েদের বাইরের জননাঙ্গ, মানে একদম চোখ দিয়ে সরাসরি এটা দেখা যাবে, চোখ দিয়ে সরাসরি দেখা যাবে। এই ওপরের যে অংশটা করেছি এখানে লোম দ্বারা থাকে, এটা নরম প্রকৃতির হয়ে থাকে, এটাকে বলছে মন্স পিউবিস। মন্স পিউবিস। টোটাল এই অংশ যেটা আছে, টোটাল যে অংশ যেটা আছে সেটাকে আমরা বলছি ভেস্টিবিউল। টোটাল অংশটা, মানে এই অংশটা টোটাল অংশটাকে বলছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল। এটা হচ্ছে জনন ছিদ্র, যাকে যোনি ছিদ্র বলছি, যোনি ছিদ্র। এটা হচ্ছে মূত্র ছিদ্র, অর্থাৎ ভেস্টিবিউল টোটাল অংশটা, ভেস্টিবিউলের মধ্যে জনন ছিদ্র থাকছে আর মূত্র ছিদ্র থাকছে। জনন ছিদ্রের পাশে দুটো গ্রন্থি থাকে, এর আমি একটু আগে বললাম বার্থেলিন গ্রন্থি, বার্থেলিন গ্রন্থি। তারপরে এটা মন্স পিউবিস। আর একদম এই অংশটা একটু পরে বলছি, কারণ এই অংশটা আগে দুটো বলে নিই। এই যে এই অংশটা আছে এটা নরম প্রকৃতির হয়ে থাকে, একে বলা হয় লেবিয়া মেজরা। লেবিয়া মেজরা। এই অংশটা থাকে সেটা হচ্ছে লেবিয়ার মেজরার পরবর্তী অংশ, এটা হচ্ছে পাতলা প্রকৃতির হয়ে থাকে, একদম পাতলা হয়ে থাকে, এটাকে বলছে লেবিয়া মাইনরা। লেবিয়া মাইনরা, অর্থাৎ লেবিয়া মেজরা হচ্ছে বাইরের দিকের অংশ থাকে, যেটা নরম প্রকৃতির হয়ে থাকে, মানে চোখ দিয়ে দেখা যায়, এইগুলো চোখ দিয়ে দেখা যায়, ঠিক আছে, এগুলো চোখ দিয়ে দেখা যায়। লেবিয়া মেজরা নরম প্রকৃতির হয়ে থাকে, আর লেবিয়া মাইনরা পাতলা একটা অংশ থাকে তার পরবর্তী ইয়েতে, তার পরবর্তী অংশে। আর এই লেবিয়া, এটা তো লেবিয়া মাইনরা, লেবিয়া মাইনরা যার সঙ্গে যেরকম করে যুক্ত থাকে তাকে বলা হয় ক্লাইটোরিস। মানে এই দুটোকে একসঙ্গে যুক্ত হয়, অর্থাৎ লেবিয়া মাইনরাকে যুক্ত হয়, যুক্ত একটা গঠন তৈরি করছে এখানে অংশে, তার নাম হচ্ছে ক্লাইটোরিস। তো ব্যাপারটা হচ্ছে লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, ভেস্টিবিউল, বার্থেলিন গ্রন্থি, জনননালী, মূত্রনালী, মন্স পিউবিস, ক্লাইটোরিস, এই টোটাল এতগুলো অংশকে একত্রে বলছে ভালভা। ভালভা অর্থাৎ মহিলাদের বাইরের গৌণ জননাঙ্গ। কারণ গৌণ বলছি কারণ এই কারণেই, কারণ এই জায়গাতে কোনো গ্যামেট তৈরি হয় না। ডিম্বাশয়কে আমরা বলবো প্রধান, কারণ ডিম্বাশয়ে গ্যামেট তৈরি হয়, অর্থাৎ ডিম্বাণু তৈরি হয়, বাট এইগুলো জায়গা দিয়ে কোনো ডিম্বাণু তৈরি হয় না, ওই জন্য আমরা বলবো গৌণ জননাঙ্গ মেয়েদের ক্ষেত্রে। আর যেহেতু এগুলো বাইরে দেখা যাচ্ছে, মানে চোখ দিয়ে দেখা যাবে, তো দেন তখন আমরা একে বলবো ভালভা। টোটাল মানে মেয়েদের ক্ষেত্রে বাইরের গৌণ জননাঙ্গ, এগুলো হচ্ছে বাইরের গৌণ জননাঙ্গ, তাকে বলছে ভালভা, একত্রে বলছে ভালভা। তো এটা হচ্ছে ভালভার ইয়ে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন যদি প্রশ্ন করে যে এটা তো, আর এখানে পায়ু ছিদ্র থাকে, পায়ু, এটা হচ্ছে পায়ু ছিদ্র, বাট পায়ু ছিদ্র কিন্তু ভালভার মধ্যে নয়। পায়ু ছিদ্র ব্যাপারটা যদি বলে জনন ছিদ্র বা যোনি ছিদ্র কোথায় থাকে, এটা তো মূত্র ছিদ্র, এটা হচ্ছে পায়ু ছিদ্র, তাহলে মূত্র ছিদ্র আর পায়ু ছিদ্রের মধ্যবর্তী স্থান থাকে জনন ছিদ্র বা যোনি ছিদ্র। ক্লিয়ার?
ওকে, এবার একটা ছোট্ট করে জিনিস যেটা বলবো, তাহলে আজকে আমাদের স্ত্রী জননতন্ত্র কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে স্তন বা ব্রেস্ট। এটাও এক প্রকারের গৌণ জননাঙ্গ, কারণ এখান থেকে কোনো ডিম্বাণু তৈরি হয় না, মানে গ্যামেট তৈরি হয় না। সাপোজ দিস ইজ ব্রেস্ট বা স্তন, ব্রেস্ট বা স্তন, ঠিক আছে। তো এখানে থাকে নেপল, নেপলস তাকে বলে, নেপল থাকে, নেপল থাকে। নিপলের পাশে এই কালো কালো যে কালো বা বাদামি বর্ণের যে অংশ থাকে, এটা তো নেপল। তো নেপলসের একে বাংলায় বলা হয় বৃন্ত, স্তন বৃন্ত যাকে বলে। পাশে থেকে কালো মতন যে অংশ, কালো বা বাদামি বা হালকা গোলাপি বর্ণের যে অংশ থাকে তাকে বলা হয় অ্যারিওলা, অ্যারিওলা। এবার ব্যাপারটা হচ্ছে স্তন গ্রন্থির মধ্যে কি কি থাকে। অ্যারিওলার অ্যারিওলা অ্যারিওলার বর্ণটা কালো বা গাঢ় বর্ণ হয়ে থাকে। একটা জিনিস, যে গাঢ় বর্ণ কখন হয়, এই অ্যারিওলাটা গাঢ় বর্ণ কখন হয়, যখন গর্ভাবস্থায়, গর্ভাবস্থায় এই অ্যারিওলা কালো হয়। কালো নয়, গাঢ় কালো, গাঢ় কালো বর্ণ ধারণ করে অ্যারিওলাটা গর্ভাবস্থায়। আর এছাড়াও স্বাভাবিক অবস্থায় এর বর্ণ থাকে কালো, লালচে বাদামি, লালচে বাদামি, আর হালকা গোলাপি, হালকা গোলাপি হতে পারে। এটা হচ্ছে নিপল। হ্যাঁ, নিপেলে মানে যাকে বৃন্ত বলে। আর একটা জিনিস, অ্যারিওলা থাকে সিবিএসিয়াস গ্রন্থি। অ্যারিওলা থাকে হচ্ছে সিবিএসিয়াস গ্রন্থি। ক্লিয়ার? এই নিপেলে যেটা থাকে, নিপেলে প্রায় এরকম 15 থেকে 20টার মতো ছিদ্র থাকে, 15 থেকে 20টা ছিদ্র থাকে, 15 থেকে 20টা ছিদ্র থাকে। এবার স্তনের মধ্যে, এর মধ্যে কি কি থাকে দেখো, এর মধ্যে কি কি থাকে। এরকম কিছু অংশ থাকে, এরকম কিছু অংশ থাকে। এই অংশগুলোকে বলছি আমরা লতি। টোটাল স্তন জুড়ে লতির সংখ্যা কত থাকে? প্রায় 15 থেকে 20টি লতির সংখ্যা থাকে হচ্ছে। এইগুলো লতি, লতির সংখ্যা থাকে প্রায় 15 থেকে 20টি। এবং এই লতির মধ্যে কিছু কিছু অংশ থাকে গোল গোল, বা যাই হোক অংশ থাকে, অর্থাৎ লতির মধ্যে অংশ থাকছে কিন্তু এরকম গোল গোল। একে বলছি আমরা উপলতি। উপলতি, এই উপলতির মধ্যেই দুগ্ধ তৈরি হয়, এবং দুগ্ধটাকে তো যেতে হবে, কে নিয়ে যাবে, যাওয়ার জন্য রাস্তা আছে, এরকম একটা রাস্তা থাকে। এগুলো ডাইরেক্ট গিয়ে অ্যারিওলার, সরি, নিপলের সঙ্গে সংযুক্ত থাকে, কিন্তু তারা একটু ফোলা মতন অংশ তৈরি করে, ফোলা মতো অংশ তৈরি করে। এই ফোলা মতন অংশের নাম হচ্ছে অ্যাম্পুলা। অ্যাম্পুলা, এর অ্যাম্পুলার কাজ কি? এই উপলব্ধিতে দুগ্ধ তৈরি হলো এবং সেটা এই নালীর মধ্যে দিয়ে গেল, নালীর মধ্যে দিয়ে গেল, নালীর মধ্যে দিয়ে গিয়ে এই অ্যাম্পুলার অংশে কিছু সময়ের জন্য সঞ্চিত থাকে, কিছু সময়ের জন্য সঞ্চিত থাকে। অর্থাৎ এর মধ্যে উপলব্ধির মধ্যে দুগ্ধ তৈরি হলো, দেন এটা কি নালীর মধ্যে দিয়ে গেল, যাওয়ার পর অ্যাম্পুলা, এগুলো অ্যাম্পুলা, এই অ্যাম্পুলাতে সেই দুগ্ধটা সঞ্চিত থাকে এবং তারপরে নিপেল দিয়ে বেরোয়। এখন প্রশ্নটা হচ্ছে, এই দুগ্ধটা তৈরি করলো কে? দুগ্ধটা তৈরি করলো কে? দুগ্ধটা তৈরি করলো প্রোল্যাক্টিন, প্রোল্যাক্টিন নামক হরমোন, প্রোল্যাক্টিন। দুগ্ধটা এই জায়গার থেকে বেরোতে সাহায্য করলো কে? মানে সহজ কথায় বলতে ক্ষরণ হতে সাহায্য করলো কে? অর্থাৎ প্রোল্যাক্টিন কি করছে? প্রোল্যাক্টিন হচ্ছে উৎপাদন করছে, অর্থাৎ ফর্মেশন। দুগ্ধ উৎপাদন করছে প্রোল্যাক্টিন। এখান থেকে যে ক্ষরণটা ঘটবে, সে ক্ষরণে সাহায্য করছে প্রোজেস্টেরন। অর্থাৎ কি করছে? ক্ষরণে সাহায্য করছে। আর
নিবেল যে নির্গতটা হবে, এই নির্গত থেকে সাহায্য করছে অক্সিটোসিন। বোঝা যাচ্ছে না মনে হয়। অক্সিটোসিন, অক্সিটোসিন অর্থাৎ এই উপলব্ধিতে যে দুগ্ধটা উৎপন্ন হচ্ছে, সেই উৎপন্ন বা উৎপাদন করতে সাহায্য করছে কি প্রোল্যাকটিন। এই উপলব্ধির মধ্যে উৎপন্ন হলো। এবার এই লতি, এইগুলো লতি তো মানে অনেকগুলো উপলব্ধি যুক্ত একটা একটা লতি তৈরি হয়। তো সে এই লতি থেকে বেরোতে সাহায্য করছে কে, মানে দুধটাকে বেরোতে সাহায্য করছে কে, বা ক্ষরণ হতে সাহায্য করছে কে, প্রোজেস্টেরন। এবং নির্গত হতে সাহায্য করছে অক্সিটোসিন। ক্লিয়ার? ওকে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের স্ত্রী জননতন্ত্র শেষ। আমাদের স্ত্রী জননতন্ত্র শেষ। কত সময় লেগেছে? 27 মিনিট 42 সেকেন্ডে আমাদের স্ত্রী জননতন্ত্র শেষ। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।